So I'm going to record this class, and this is our second part of tense. In this class, I'm going to talk about continuous and perfect tense, as well as how can we make negative interrogative or negative interrogative sentences. I will show you that kinds of things from this class. So first of all, here you can see কন্টিনিউয়াস দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের টোটাল তিনটা কন্টিনিউয়াস টেন্স আছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তাহলে কন্টিনিউয়াস মানে কি আগে আমার সিম্পল বিষয়টা বুঝতে হবে বেসিক জায়গাটা আমাকে বুঝতে হবে কন্টিনিউয়াস মানে হচ্ছে বা এর বাংলাটা হচ্ছে চলমান কোনো একটা কাজ আবারও বলছি মনোযোগ দিয়ে বোঝেন কোনো একটা কাজ বর্তমান সময়ে হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে আরেকটা হচ্ছে অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স গুলোতে মেইন ভার্বের সঙ্গে আইএনজি বসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেটা সেটার স্ট্রাকচার হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বাট আমি আপনাদের একটা কথা বলছিলাম যে শ্যালটাকে স্কিপ করে সব জায়গাতে উইল ব্যবহার করার চেষ্টা করবেন বা লেখার চেষ্টা করবেন যেটা বেশি ভালো হবে আপনাদের প্রত্যেকের জন্যই তো এখন যেটা নিয়ে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে ওই ইনডিফিনিট টেন্স গুলোতে যেমন আমি টেবল দেখিয়েছিলাম এখানে আমি সেটা দেখাবো বাট তার আগে কিছু বিষয় আছে সেটা হচ্ছে দেখেন এখানে একটা নোট দেওয়া আছে এই নোটটা হচ্ছে কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে যখন আপনি লিখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয় যেমন আমি যদি বলি যে আহ একটু ওয়েট করেন আমি যদি এরকম একটা কথা বলি যে তার ভাত খেতে ইচ্ছা করছে বাংলা এরকম একটা সেন্টেন্স বললাম তার ভাত খেতে ইচ্ছা করছে এটা কন্টিনিউয়াস টেন্স মনে হচ্ছে না কি বললাম বলেন তো তার ভাত খেতে ইচ্ছা করছে এটা কোন টেন্স কন্টিনিউয়াস টেন্স না জি স্যার। হ্যাঁ ইংলিশ কি হবে তাহলে এই বাক্যটার ইংলিশ কি হবে কে বলতে পারবে তার ভাত খেতে ইচ্ছা করছে ফিল লাইক ইটিং। হি ফিল লাইক ইটিং গুড হি ফিলস APLLS হবে হ্যাঁ হি ফিলস লাইক ইটিং এখন এই যে ফিল লাইক মানে ইচ্ছা করা এটা অনেকেই হয়তো জানেন বলে আপনি বলতে পারছেন তা এই যে ইটিং কথাটা আপনি বললেন এই ইটিংটা কি এখানে বলতে পারেন এটা কি ভার্ব এটা একটা জেরান রাইট এটা ভার্ব না তাহলে এটা জেরান জেরান মানে এটা পার্ট অফ স্পিচ হিসাবে নাউন তাহলে ভার্বটা কি ফিল লাইক তাহলে আমি বলছি ভাত খেতে তাহলে এই ভাত খেতে দ্যাট ইজ নন ফাইনাইট ভার্ব ইচ্ছা করাটা কিন্তু আমার এখানে মূলত মেইন ভার্ব বাট ইচ্ছা করাটা আমি কিভাবে বলছি ফিল লাইক ফিলস FEEL ফিল তো এটা মেইন ভার্ব আমাদের আমি যদি বলি তার ভাত খেতে ইচ্ছা করছে না হি ডাজেন্ট ফিল লাইক ইটিং তার কি ভাত খেতে ইচ্ছা করছে ডাজ হি ফিল লাইক ইটিং এরকম সেন্টেন্স হয় তো এই যে বাংলায় কিন্তু কন্টিনিউয়াস টেন্সে বললাম ইংলিশে আমি লিখলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো এইরকম কিছু ভার্ব আছে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ভার্ব গুলো মেইনলি দুই ভাবে হয় একটা হচ্ছে স্টেটিভ বা আহ, কি বলবো স্টেটিভ ভার্ব আরেকটা হচ্ছে আপনার ডাইনামিক ভার্ব স্টেটিভ মানে যেটা স্থির অবস্থায় থাকে অর্থাৎ ওইভাবে অ্যাকশন দেয় না কাজ করা বোঝায় না এই ফিল হিয়ার ফেয়ার সি স্মেল ডিজায়ার লাভ লাইক ওয়ান্ট উইশ বিলং প্রসেস আন্ডারস্ট্যান্ড নো থিঙ্ক বিলিভ এক্সপেক্ট রিমেম্বার এই যে ভার্বগুলো এই ভার্বগুলোর বাংলা অর্থ দিয়ে যখন আপনি সেন্টেন্স তৈরি করবেন অনেক সেন্টেন্স দেখে মনে হতে পারে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস বাট এটা কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না যেমন আমি তোমাকে ভালোবাসিতেছি আই অ্যাম লাভিং ইউ দ্যাট ইজ দ্য রং সেন্টেন্স কেউ কখনো বলে আই অ্যাম লাভিং আমরা বলি না আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ বা আমি ভালোবেসেছিলাম আই লাভ ইউ আমি ভালোবাসবো আই উইল লাভ ইউ বাট লাভিং কেউ বলে বলে না কারণ কি ভালোবাসা একটা মনের অনুভূতি ভিতরের একটা ব্যাপার ফিল করা একটা কাজ হচ্ছে বা চলতেছে এটা মন থেকে হচ্ছে এটা ওইভাবে কখনো দেখা যায় না এটা ওইভাবে কখনো দেখা যায় না অর্থাৎ আমি যে কাজটা করতেছি তার কোনো অ্যাকশন দিচ্ছে না আমি যদি বলি আমি চিঠি লিখতেছি আই এম রাইটিং আ লেটার হাত দিয়ে লিখতেছি দেখা যাচ্ছে বা সে গান গাচ্ছে গলা দিয়ে ভয়েস বের করতেছে শব্দ হচ্ছে দেখা যাচ্ছে কাজটা চলতেছে দেখা যাচ্ছে তার গলা কাঁপতেছে বা সে ভাত খাচ্ছে হাত দিয়ে তুলতেছে গাল দিয়ে খাচ্ছে তো কাজ যখন দেখা যায় অ্যাকশন যখন চলে এটাকে কন্টিনিউয়াস টেন্সে বলা যায় কিন্তু আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার সাথে একটা ফ্রেন্ড আছে আপনার এখন একটা গাছের ডালে পাখি বসে আছে সুন্দর একটা টিয়া পাখি টিয়া ইংরেজি কি প্যারট এখন
আপনার বন্ধু আপনাকে বলছে খুব সুন্দর একটা টিয়া পাখি দেখছি। হ্যাঁ, আমরা খুব সুন্দর একটা টিয়া পাখি দেখছি, তাহলে উই আর সিং আ বিউটিফুল প্যারট। সো এই যে আর সিং বললাম, এটা ভুল সেন্টেন্স, এটা বলা যায় না, জাস্ট উই সি আ বিউটিফুল প্যারট বলতে হবে, কারণ আপনি দেখছেন ঠিক আছে, আপনার চোখ আপনার কাছে, পাখি গাছের ডালে, আপনি চোখ নিয়ে দৌড়াচ্ছেন না, কিছু করতেছেন না, কোনো কাজই চলতেছে না। কন্টিনিউয়াস মানে চলমান কোনো কাজ বোঝায়, একটা কাজ হচ্ছে বা চলছে দেখা যাচ্ছে, আমি পাখি দেখতেছি, বাংলায় বলতেছেন কন্টিনিউয়াস টেন্সে ঠিক আছে, বাট পাখি দেখার জন্য কি আপনি দৌড়াচ্ছেন? আপনি কি চোখ নিয়ে নাড়াচাড়া করতেছেন? আপনার চোখ তো আপনার জায়গাতেই আছে দাঁড়ানো, পাখি পাখি পাখির জায়গায় আছে গাছের ডালে। তো এই ভার্ব গুলো, আমি তোমার কাছে এক গ্লাস পানি চাচ্ছি, আই অ্যাম ওয়ান্টিং আ গ্লাস অফ ওয়াটার আমরা বলি, বাট আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার, আমি বিষয়টা বুঝতেছি, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, এটা ভুল, আপনাকে বলতে হবে আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আহ এইভাবে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জবের বিভিন্ন কোশ্চেনে আসে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স গুলো কন্টিনিউয়াস টেন্সে লেখা থাকে, বাট অ্যাকচুয়ালি এটা কন্টিনিউয়াস টেন্সে হবে না, এদের ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে হয়, বাংলায় কন্টিনিউয়াস বোঝালেও ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এটা গ্রামাটিক্যালি আমাদেরকে মেনটেন করতে হয়, বাট স্পোকেন ইংলিশটা অতটা গ্রামার মেনটেন করা হয় না। স্পিকিং এ যদি আপনি এগুলোর সাথে আইএনজি ব্যবহারও করেন ওইভাবে ভুল হয় না, কারণ স্পোকেন ইংলিশ হচ্ছে মূলত কমিউনিকেশনের ভাষা, একজনকে আহ, আপনার ভাষাটা আপনার বিষয়গুলো বোঝাতে পারলেই হচ্ছে, সেটাই মূলত স্পোকেন ইংলিশ। তো এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে, আপনাদেরকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। তুমি কি তাকে বিশ্বাস করছো? করছে না, আমি এরকম একটা কথা বললাম যে তুমি কি তাকে বিশ্বাস করছো, মানে করিতেছো। তো বিশ্বাস করা, বাংলা দেখে মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট ইংলিশে দেখেন লেখা ডু ইউ বিলিভ হিম, আর ইউ বিলিভিং না, কারণ বিশ্বাস করা না করা এটা তো আমার ব্যাপার, আমার মনের ব্যাপার। আহ, একটা কাজ চলতেছে হচ্ছে এরকম দেখা যাচ্ছে না, কোনো অকার্স, কোনো অ্যাকশন দিচ্ছে না, তো এই জন্য এগুলোর সঙ্গে আইএনজি বসানো যায় না এই ভার্বগুলোর সঙ্গে। বুঝতে পারছেন আমার কথাগুলো কি বললাম? এই ভার্বগুলোকে একটু চিনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে এখন আমরা একটু যদি ওই গত ক্লাসে যেভাবে টেবিল দেখেছিলাম এখানে যদি একটু দেখাই আপনাদেরকে। প্রথমত, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস উই নিড আ সাবজেক্ট, ইউ অল নো দ্যাট, আই, উই, ইউ, হি, শি, দে, রানা, ইট। সাবজেক্টের পরে আমাকে ভার্ব বসাতে হয়, এখানে অক্সিলারি ভার্ব আছে যেমন অ্যাম, ইজ, আর। এই তিনটা ভার্ব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। এই তিনটা ভার্বের কোনো মিনিং নেই অ্যাকচুয়ালি, জাস্ট সেন্টেন্স গঠনে সাহায্য করে, এবং অক্সিলারি ভার্ব গুলো মূলত একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে থাকে। তো এগুলো পার্সন ভেদে হয়, ওটা সাবজেক্ট আই হলে অ্যাম হয়, বা প্লুরাল সাবজেক্ট যদি হয় ইউ, উই, দে, তাহলে আর হবে। সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় হি, শি, ইট, থার্ড পার্সন সিঙ্গুলার ইজ হবে। এরকম অজ অয়ার বসে, প্লুরাল হলে অয়ার, সিঙ্গুলার হলে অজ, উইল বি, শ্যাল বি। তো আই, উই এর সাথে শ্যালটাকে ব্যবহার করা যায়, বাট হি, শি, দে এদের সাথে শ্যাল ব্যবহার করা যায় না, বাট উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়। আর মেইন ভার্ব গুলোর সাথে অলওয়েজ আইএনজি বলবে, আর সাবজেক্ট আর ভার্ব যদি কারেক্ট ওয়েতে বসাতে পারেন টাইম মেনটেন করে, তাহলে অবজেক্টের যে জায়গাটা সেটা আমি আপনাদেরকে বলছিলাম যে সেটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসে। তাহলে এই সেন্টেন্স গুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই এম রাইটিং আ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি একটা চিঠি লিখিতেছি, আই এম রাইটিং আ লেটার। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছিলাম, লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম বা খেলতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে বা চালাইতেছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে বা গাইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ সিঙ্গিং আ সং, অতীতে কেউ কোনো কাজ করতেছিল, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, সে একটা গান গাচ্ছিল। হি ওয়াজ সিঙ্গিং আ সং। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে। শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে জয়েন করিতেছিল বা করতেছিল। হ্যাঁ, শি উইল বি জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করতে থাকবে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকিতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকতে থাকবে। রানা ইজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছে। রানা ওয়াজ রিডিং আ বুক, কারণ একটা বই পড়িতেছিল বা পড়তেছিল।
রানা উইল বি রিডিং আ বুক, রানা একটা বই পড়তে থাকবে। হ্যাঁ, সো এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা তাহলে কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? সাবজেক্ট প্লাস অজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি? সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার। বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে আই মিন ইন ফিউচারে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা বলবো। আচ্ছা, এইবার আমি একটু পারফেক্ট টেন্সের কাছে আসি। এই এই জায়গাটাতে আমরা আবার ব্যাক করব। অনেক কিছু আছে বাট আমাদের একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়, না হলে বিষয়গুলোকে ভালোভাবে বোঝা যায় না। দেখেন, পারফেক্ট টেন্স আমাদের তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স। এখন এই পারফেক্ট টেন্স গুলোর পার্থক্যটা মূলত কি, বা এটা কিভাবে কি হয়ে থাকে বোঝার চেষ্টা করেন। পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের ব্যবহার স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে তেমন বেশি হয় না, এটা অতটা প্রয়োজন পড়ে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা অনেক বেশি হয় সব জায়গাতে বা বিভিন্ন জায়গাতে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? অর্থাৎ আমাদের 12টা যে টেন্সের স্ট্রাকচার আছে, আমরা যেটা বলি, আমি যেটা আপনাদেরকে বলেছি, 12টা স্ট্রাকচারের ভিতর মেইনলি আহ 6টা বা 7টা জানলেই মনের সব ভাব প্রকাশ করা যায়, যে কোনো কথা বলা যায়। সবকিছু বা সবগুলো টেন্সের স্ট্রাকচার জানার বা বোঝার বা লেখার প্রয়োজন না। তো যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে একটু বুঝাই বলি, সেটা হচ্ছে আহ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফাংশনটা, এটা অনেকটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি? সাবজেক্ট প্লাস ভি টু, মানে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এর ডেফিনেশনটা হচ্ছে অতীতে কেউ কোনো কাজ করেছিল, মানে এমন কোনো কাজ যেটা কমপ্লিট হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন এখন আর বর্তমানে নেই। সে গিয়েছিল, এসেছিল, পড়েছিল, লিখেছিল, দিয়েছিল, নিয়েছিল, আমি করেছিলাম। হ্যাঁ, যেমন সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। সে একটা চিঠি লিখেছিল, হি রোট আ লেটার। আমি বাড়ি এসেছিলাম, আই কেম হোম। বা আমি একটা ছবি এঁকেছিলাম, আই ড্রিউ আ পিকচার। আমি গাড়িটা চালিয়েছিলাম, আই 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 ড্রোভ আ কার। সো এইভাবে এইভাবে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসালে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। আর এই পাস্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সংঘর্ষ হয়, একটা ক্র্যাশ হয়। সেটা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। হ্যাঁ, তো এই জায়গাটা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা, সেটাও অতীতের একটা কাজ, মানে এমন কোনো কাজ যেটা অলরেডি হয়ে গেছে। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা, সেটাও অতীতের একটা কাজ, অর্থাৎ এমন কোনো কাজ যেটা অলরেডি হয়ে গেছে। বাট পাস্ট পারফেক্ট টেন্সটা অনেক আগে হয়ে গেছে, কাজের ফলাফল বা রিয়েকশন থাকে না। বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা, কাজটা কমপ্লিট হয়ে গেছে বাট তার একটা রিয়েকশন, তার একটা রেশ, তার একটা ফলাফল এখনো থেকে যায়। খুব বেশিক্ষণ আগে হয়নি। বাংলা ক্রিয়াপদে স বা সে থাকে। সে এসেছে, গিয়েছে, নিয়েছে, দিয়েছে, করেছে, পড়েছে, আমি পেয়েছি, শিখেছি, পড়েছি। হ্যাঁ, এইগুলো হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। অর্থাৎ এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এর স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি। হ্যাজ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট বা অন্য কোনো পার্সন, রহিম, করিম, এরকম যদি সাবজেক্ট হয় তাহলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ বসবে। এখন মনে করেন, আমি যদি বলি সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। ইট মানে খাওয়া, এর পাস্ট পার্টিসিপল ইটেন। কিন্তু আমি যদি বলি যে সে ভাত খেয়েছিল, তখন হয় হি এট রাইস। অর্থাৎ আপনি যখন বলছেন হি এট রাইস, বাংলা ক্রিয়াপদে ল বা লাম আসে। সে ভাত খেয়েছিল, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। আর হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, হ্যাজ প্লাস ভি থ্রি। দুটো কাজই হয়ে গেছে, বাট এই হ্যাজ দিয়ে যে কথাটা হচ্ছে, এটা মনে করেন আমি সন্ধ্যাবেলায় ভাত খাইছি। সন্ধ্যাবেলায় ভাত খাওয়ার পর আমাকে এখন রাত 9টা বাজে কেউ জিজ্ঞাসা করছে যে তুমি কি সন্ধ্যার দিকে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস ইন দ্য ইভিনিং? হ্যাভ ইউ ইটেন রাইস ইন দ্য ইভিনিং? দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাট সকালে খেয়েছিলাম বা গতকাল খেয়েছিলাম, তুমি কি গতকাল ওদের বাড়িতে ভাত খেয়েছিলে? বা গতকাল এই সুলতান ডাইন্স থেকে কাচ্চি খেয়েছিলে? এই এই যে গতকালকের কথা বা আজকে সকালের কথা বা আরো আগে যেটা খেয়েছিলে, বাংলায় ল বা লাম আসে, তখন পাস্ট টেন্স হয়। ডিড ইউ ইট রাইস? তুমি কি ভাত খেয়েছিলে? ফ্রম দেয়ার হোম ইয়েস্টারডে, ফ্রম দেয়ার হোম ইয়েস্টারডে, ইয়েস আই এট রাইস
রাইস ফ্রম দেয়ার হোম ইয়েস্টারডে, সো ডিড দিয়ে তখন কোশ্চেন হয়। এই পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো দেখলে বোঝা যাচ্ছে, বা বাংলাটাও বোঝা যাচ্ছে, করেছে, গিয়েছে, থেকেছে, এসেছে, নিয়েছে, দিয়েছে, এগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি। আর করেছিল, গিয়েছিল, হয়েছিল, নিয়েছিল, এসেছিল, থেকেছিল, এগুলোকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলছি। এগুলো সবকিছু ঠিক আছে, বাট এইগুলোকে যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয়, দেখেন এদের ভিতরে অনেক কিছু আছে। এগুলোকে যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয়, তখন আবার বাংলা মিনিংটা কিন্তু সেম হয়। আমি যদি বলি সে ভাত খায়নি, হি হ্যাজ, কথাটা একটু বোঝেন, হি হ্যাজ নট ইটেন রাইস, সে ভাত খায়নি। আবার আমি যদি এই জায়গাটাতে বলি হি ডিড নট, অর্থাৎ হি ডিডেন্ট ইট রাইস, তাহলে এই যে দুটো সেন্টেন্স আমি লিখলাম, হি হ্যাজ নট ইটেন রাইস, সে ভাত খায়নি, হি ডিডেন্ট ইট রাইস, এর মানেও সে ভাত খায়নি। মানে পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট দুটো সেন্টেন্স আপনি যখন নেগেটিভ করবেন, দুটোরই কিন্তু একদম সেম মিনিং দেয়। দুটোরই কিন্তু সেম মিনিং দেয়। হি হ্যাজ নট ইটেন রাইস মানে সে ভাত খায়নি, হি ডিড নট ইট রাইস মানেও সে ভাত খায়নি। বাট আপনি কখন কোনটা বসাবেন এটা সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করবে, আপনি কোন ধরনের কথা বলতে চাচ্ছেন, আপনার ইনার মিনিংটা কেমন, কোন কাজগুলোকে ডিসক্রাইব করতে যাচ্ছেন। যে সে ভাত খায়নি, সে কি একটু আগে খায়নি সেই কথাটাকে ডিসক্রাইব করছেন, তাহলে বলেন হি হ্যাজ নট ইটেন রাইস। বা গতকাল খায়নি সেরকম কোনো কথাকে ডিসক্রাইব করছেন, তাহলে আপনি বলেন হি ডিডেন্ট ইট রাইস। এগুলো এইভাবে হয়, আস্তে আস্তে এগুলো শিখতে পারবেন। তো আমাদের এই বিষয়গুলোকে ভালোভাবে জানতে হবে, এবং যেটা বারবার বলি, আমরা টেন্স স্ট্রাকচার শিখি বাট প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি না, ইউজ করতে পারি না। বাংলায় একটা কথা ভাবলে ইংলিশে সেটাকে কনভার্ট করতে পারি না। এর মেইন রিজনটা হচ্ছে আমরা কম্পেয়ার করি না। আমাদের অনেকগুলো টেন্সের ফাংশনের সঙ্গে অনেকগুলো ফাংশন বা টাইমের মিলে যেতে পারে, প্রায় সেম হতে পারে, আমরা এই জন্য আইডেন্টিফাই করে পারি না, বুঝে পারি না যে আমি এরকম একটা কথা বাংলায় ভাবতেছি, ইংলিশে ঠিক কোন টেন্সে এটাকে লিখতে হবে। এইটা পারেন না বলেই কিন্তু আমি এত বেশি কথা বলছি, এত ডিটেলসে বলছি। এতটা ডিটেলসে কেউ কখনো এই বিষয়গুলো দেখাবেও না, আপনাকে শিখাবেও না। আপনারা অনেক জায়গায় শিখছেন, শিখে আসছেন, আমার কাছে এখন ভর্তি হয়েছেন, তো এখানে ভালোভাবে শিখতে হবে, আপনাদের ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে সবকিছু। আচ্ছা, আর পাস্ট পারফেক্ট টেন্সটা কি? পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথিরি, সেটা যে পার্সনই হোক হ্যাড হবে। আর ফিউচার পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ প্লাস ভিথিরি। তো পাস্ট পারফেক্ট মূলত অতীতে অনেক আগে কোন একটা কাজ হয়েছিল, এটাকে মেনশন করার জন্য পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আর উইল হ্যাভ প্লাস ভিথিরি এটা হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে কোন একটা কাজ হয়ে থাকবে, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে কোন একটা কাজ হয়ে থাকবে, এটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এদের ব্যবহারও তেমন বেশি হয় না। তো আমি যদি একটু এখান থেকে সেন্টেন্স গুলো দেখাই, দেখেন সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, এটা প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব, হ্যাড পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ ফিউচার পারফেক্ট। আর ভি থ্রি মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলোকে বলা হয়। এগুলো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার গুলোতে বসে, ভার্বের 3 নাম্বার ফর্ম। ইভেন এই এই যে ফর্ম গুলো, ডু, ডিড, ডান, অর্থাৎ ডানটা ডু থেকে আসে, প্লে, প্লেড, প্লেড, ওয়াজ, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ড্রোভ, পাস্ট পার্টিসিপল ড্রিভেন, বাই, বট, বট, অর্থাৎ এই বাই এর পাস্ট ফর্ম বট, পাস্ট পার্টিসিপল বট, সেল, সোল্ড, সোল্ড, সিং, স্যাং, সাং। এই সিং এর পাস্ট ফর্ম এস এ এন জি, স্যাং, এর পাস্ট পার্টিসিপল ফর্ম এস ইউ এন জি, সাং, জয়েন্ট। সো এই এই ফর্ম গুলো আমাদেরকে একটু জানতে হবে। এগুলো শুধু পারফেক্ট টেন্সে না, ইভেন প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে এই ভি থ্রি ফর্ম গুলো আমাদের বসে। অবজেক্টে কি হয়, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে। যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, বাংলা অর্থটা কি হবে তাহলে, আমি কাজটা করেছি। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। ইট হ্যাজ, ইট দিয়ে ওইভাবে সেন্টেন্স মিলানো যাচ্ছে না এখানে, তো এটা বসানোর দরকার নেই। আমি যদি বলি আজকে বৃষ্টি হয়েছে, ইট হ্যাজ রেইন টুডে, এরকম আর কি। সো রানা হ্যাজ জয়েন দ্য পার্টি, রানা পার্টিতে জয়েন করেছে। তো করেছে, গিয়েছে, থেকেছে, হয়েছে, অর্থাৎ এমন কোনো কাজ যেটা হয়ে গেছে, কাজটা শেষ হয়েছে, বাট সেটা খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে। এই কথাগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা ডিসক্রাইব করা হয়। এই হ্যাজটা কখন বসবে, সাবজেক্টের পর কখন হ্যাজ বসাবো, যখন সাবজেক্টটা হি, শি, ইট বা রানা, এইরকম হি, শি, ইট অথবা কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়, রানা, রহিম, করিম, এরকম যদি হয় তাহলেই হ্যাজ বসবে। আদারওয়াইজ আই, উই, ইউ, দে এগুলোর সাথে হ্যাভ বসবে। দে এটা থার্ড পার্সন বাট এটা প্লুরাল, সিঙ্গুলার। নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে আমার
এই হ্যাজ বসবে হ্যাভ হ্যাজ এর ভিতরে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আর পাস্ট টেন্সে যে পার্সনই হোক হ্যাডই হবে, বাট পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তেমন হয় না। এর মেইন রিজন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের যে কথাগুলো সেগুলো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ডেসক্রাইব করতে পারি। যেমন আপনি যদি বলেন আই হ্যাড ডান দা ওয়ার্ক, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমি কাজটা করেছিলাম। এটা আপনি যদি বলেন আই ডিড দা ওয়ার্ক, এর মানেই আমি কাজটা করেছিলাম। অর্থাৎ পাস্ট পারফেক্ট অনেক আগে কোনো একটা কাজ হয়ে গেছে, তার ফল বা রিয়েকশন নেই, তাকে বোঝায়। বাট যে ধরনের বাংলাটা আসে সেটা পাস্ট ইনডিফিনিট দিয়ে ডেসক্রাইব করা যায়। এই জন্য পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না। যদিও ব্যবহার হয়, এটা কোথায় ব্যবহৃত হয় জানেন? মূলত যদি অতীতের দুইটা কাজ একসঙ্গে বর্ণনা করা থাকে, অর্থাৎ দুইটা আলাদা ক্লজ থাকবে, দুইটা আলাদা সাবজেক্ট এবং ভার্ব একটা সেন্টেন্সের ভিতর, দুটো ক্লজের ভিতর, মানে দুটো আলাদা কাজ, যেটা দুটোই অতীতের, বাট তার ভিতরে যেটা বেশি আগে ঘটবে, যেটা বেশি অতীতে ঘটবে, সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেটা একটু পরে ঘটে সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেমন ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে কোন কাজটা আগে ঘটলো? আগে রোগী মারা গেছে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, অর্থাৎ ওই হ্যাড প্লাস ভিটি, ওটা পাস্ট পারফেক্ট। বিফোর দ্য ডক্টর কেম, কামের পাস্ট ফর্ম কেম। সো এটা পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভি টু। সো এরকম ছাড়া পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তেমন হয় না, প্রয়োজন পড়ে না। আর আহ, যেমন মনে করেন উই হ্যাড প্লেড ক্রিকেট, এই যে বাক্যটা, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি হ্যাড বাদ দেন তো, হ্যাড বাদ দিয়ে আপনি বলেন তো উই প্লেড ক্রিকেট, এটা কোন টেন্স হয়ে যায় তখন? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায় কিন্তু। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি বলেন উই হ্যাড ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম, এই ওয়াচ, এখন এই 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 হ্যাড বাদ দিলেও আপনি যদি জাস্ট বলেন উই ওয়াচ টিভি, এর মানেই আমরা টিভি দেখেছিলাম। তো পাস্ট পারফেক্টের যে কথাগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই প্রকাশ করা যায়, এই জন্য পাস্ট পারফেক্টের ব্যবহার তেমন হয় না। আর এই ফিউচার পারফেক্টটা কি? কোনো একটা কাজ ভবিষ্যতে হয়ে থাকবে, কেউ কোনো কাজ করে থাকবে, ইভেন ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। নির্দিষ্ট একটা টাইমের ভিতর কোনো একটা কাজ কমপ্লিট হয়ে থাকবে, এটাকে মেনশন করার জন্য ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, বাংলাটা এরকম আমি কাজটা করে থাকবো। ইউ উইল হ্যাভ প্লেড ক্রিকেট, তুমি ক্রিকেট খেলে থাকবে। হি উইল হ্যাভ ওয়াচ টিভি, সে টিভি দেখে থাকবে। শি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়িটা চালিয়ে থাকবে। শি উইল হ্যাভ বট আ পেন, সে সে কলমটা কিনে থাকবে, মানে হয়তো কিনে ফেলবে। এরকম একটা মিনিং দেয়, অনুমানের উপর থাকে। যেমন ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতে এই ফিউচার পারফেক্টনেসের ব্যবহার হয়। আমি যদি এরকম একটা কথা বলি, তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনেছো। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। সো দ্যাট ইজ কল্ড ফিউচার পারফেক্ট টেন্স। সে ইতিমধ্যে কাজটি করে থাকবে, হি উইল ডান দ্য ওয়ার্ক বাই মেন টাইম, হয়তো ইতিমধ্যে কাজটি করে ফেলছে, নাও করতে পারে, অনুমানের উপর থাকে। মনে করেন আপনি এখন মার্কেটে আছেন, আকাশে অনেক মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে, আপনি বাসায় আসবেন। এখন আকাশে মেঘ, বৃষ্টি আপনার হাতে নেই। আপনি বাসায় আসতে আসতে বৃষ্টির ভিতর আটকে যেতে পারেন, বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, আবার বাসায় আসার পরও বৃষ্টিটা শুরু হতে পারে। তো এই সিচুয়েশনে আপনি এরকম একটা কথা বলছেন যে বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি বাসায় পৌঁছে থাকবো, মানে হয়তো পৌঁছাতে পারবো, হয়তো বাসা পর্যন্ত চলে যাব পৌঁছে, বৃষ্টিটা শুরু হওয়ার আগেই। তো এই কথাটা বলার জন্য আপনি এরকম ভাবে বলতে পারেন, আই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন। আই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন। আপনি মনে করেন টিভিতে একটা মুভি দেখতে বসছেন, এমন একটা মুভি দেখতে বসছেন যে মুভিটা দেখে মনে হচ্ছে কি আপনি আগে একবার দেখেছেন, আবার নাও দেখতে পারেন আজকেই নতুন দেখতে যাচ্ছেন বা দেখবেন। আবার কেমন যেন মনে হচ্ছে আপনি আগে একবার দেখেছেন, আপনার দেখা আছে। এরকম অনুমানের উপর কোনো কাজ যদি থাকে, এটাও ফিউচার পারফেক্ট টেন্সে হয়। যেমন আই উইল হ্যাভ ওয়াচ দিস মুভি, আমি মুভিটা দেখে থাকবো। বা মানে হয়তো আগে দেখেছি বা আমি দেখে ফেলবো, এটা মিক্সড একটা স্ট্রাকচারের ভিতর যায়। আমি আবারও বলছি, মনে করেন আপনি একটা কোম্পানিতে জব করেন। এখন আপনার বস আপনার কাছে জিজ্ঞাসা করছে যে রহিম কি কাজটা সম্পন্ন করেছে। রহিম নামে আরেকটা লোক আছে যে আপনার কলিগ, আপনারা মাঠ ফিল্ডে কাজ করেন। এখন রহিম আপনার থেকে দূরে আছে, আপনার অফিসের যে বস সে জিজ্ঞাসা করছে যে হ্যাজ রহিম ডান দা ওয়ার্ক, ডান দা ওয়ার্ক।
অর্থাৎ রহিম কি কাজটা কমপ্লিট করেছে, সম্পন্ন করেছে। এখন রহিম, এটা এটা কোন টেন্সে লিখলাম আমি? এটা কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলাম, যে হ্যাজ রহিম ডান দা ওয়ার্ক। কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আপনি শিওর জানেন না যে সে কাজটা করেছে কিনা। আর সে আপনার থেকে দূরে আছে, সে মাঠ ফিল্ডে কাজ করে, আপনিও মাঠ ফিল্ডে থাকেন, বাট রহিম নামের যে লোকটা, যে আপনার কলিগ, সে আপনার থেকে দূরে আছে। বাট আপনার মনে হচ্ছে কেমন যেন সে হয়তো কাজটা শেষ করেছে, আবার নাও করতে পারে, বাট আপনার মনে হচ্ছে করেছে। তো আপনি আপনার বসকে এভাবে বলছেন, স্যার সে কাজটা করে থাকবে, করে ফেলবে, হয়তো করে ফেলেছে, না হলে করে ফেলবে, বা করে থাকবে। এই যে একটা সিচুয়েশন, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের মেইন সেন্স হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো একটা কাজ হয়ে থাকবে বা কেউ কোনো কাজ করে থাকবে, বাট সেটা নাও করে থাকতে পারে, করবে হয়তো এমনও হতে পারে, আবার করে ফেলেছে এমনও হতে পারে। একটা মিক্সড স্ট্রাকচার, মিক্সড একটা সেন্স ক্রিয়েট করে। বাট মেইন কথাটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের ভিতর একটা কাজ সম্পন্ন হয়ে যাবে, কেউ কোনো কাজ করে ফেলবে। হ্যাঁ, তো আপনার সেরকমই মনে হচ্ছে যে হয়তো সে যদি নাও করে থাকে, সে করে ফেলবে, করে থাকবে। তো আপনার বস আপনাকে কোশ্চেন করছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজ রহিম ডান দ্য ওয়ার্ক। আপনি উত্তরটা এইভাবে দিতে পারেন যে ইয়েস স্যার, রহিম উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। ডান দা ওয়ার্ক, রহিম হ্যাজ ডান দা ওয়ার্ক বললে একদম শিওর হয়ে বলা যে হ্যাঁ রহিম কাজটা করেছে। বাট আপনি যখন বলছেন রহিম উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, এর বাংলা অর্থ এরকম যে রহিম কাজটা করে থাকবে, হয়তো করে ফেলবে, অথবা করে ফেলেছে। হ্যাঁ, এইরকম একটা মিক্সড স্ট্রাকচারের ভিতর থাকে। এটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। আবারও বলছি, ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার স্পোকেন ইংলিশ বা ফ্রি হ্যান্ড রাইটিং এ তেমন হয় না, বাট জানা দরকার, সেটা আপনাদেরকে জানিয়ে রাখলাম বা দেখিয়ে দিলাম। এখন যদি আমি আহ সবগুলো টেন্স একসঙ্গে একটু কম্পেয়ার করি, আমার কথাগুলো কি বুঝতে পারছেন আমি কি কি বললাম এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম? বুঝতে পারছি। ওকে, আচ্ছা, একটু সামনে এগোই আমরা, একটু ওয়েট করেন। আমি যদি সবগুলো টেন্সকে একটু কম্পেয়ার করি, একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে, মনে করেন আমি একটা ভার্ব লিখবো, ড্রাইভ। এই ড্রাইভ ভার্বটার বাংলা অর্থটা হচ্ছে চালানো। এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিভেন। এই ভার্বের ফর্ম জানতে হবে। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রাইভিং। এর থার্ড পারসন ফর্ম কি? ড্রাইভ। অর্থাৎ এই ড্রাইভসটা কোথায় কখন বলবে? যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এখন আমি যদি বলি সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার, এটা কোন টেন্সের সেন্টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বটা কি? এই ড্রাইভস মানে চালানো, সে একটা গাড়ি চালায়। এখন আমি যদি বলি যে সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তনটা আমাদের কিভাবে হয়? পরিবর্তনটা হয়ে থাকে মূলত ভার্বের ফর্মের পরিবর্তন করার মাধ্যমে। সো হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ, হি উইল ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালাবে। সে একটা গাড়ি চালাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর থেকে সহজে, এর থেকে ডিটেলস আর টেন্স বোঝানো যায় না, আপনাদের ভালোভাবে বুঝতে হবে। বুঝতে না পারলে রেকর্ডেড ক্লাসগুলো বারবার দেখবেন। এর থেকে এখানে না বোঝার কোনো কিছুই নেই। আমি যেভাবে বলি, এখানে কোশ্চেন করার কোনো জায়গা থাকবে না আপনার, আপনি সবকিছুই নিতে পারবেন যদি একটু অ্যাটেনশন দিতে পারেন, ভালোভাবে একটু মনোযোগ দিতে পারেন। দেখেন, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে করে, সাবজেক্টের পর ভার্বের এই প্রেজেন্ট ফর্মটা বসে, রেগুলার হ্যাবিট বোঝায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। কোন একটা কাজ কেউ করেছিল, কোন একটা কাজ কমপ্লিট হয়েছিল, এরকম বোঝায় হি ড্রোভ এ কার। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে, অর্থাৎ ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে। হি ইজ ড্রাইভিং এ কার, DRIVING, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। সে ছবি আঁকছে, হি ইজ ড্রয়িং আ পিকচার। সে ইংরেজি বলছে, হি ইজ স্পিকিং ইংলিশ। তো এরকম ভাবে সে গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। হি ওয়াজ ড্রাইভিং, হি ওয়াজ, লেট আন্ডারস্ট্যান্ড হিয়ার, হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হি উইল বি ড্রাইভিং আ কার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সে একটা গাড়ি চালাতে থাকবে, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন আ কার,
সে একটা গাড়ি চালিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ ড্রিভেন এ কার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি, সে একটা গাড়ি চালিয়েছে। তাহলে হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি ড্রাইভ এ কার, সে গাড়ি চালায়। হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছিল। তাহলে হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছিল। হি উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। তাহলে এই হচ্ছে আমার 9টা টেন্স কিন্তু লেখা শেষ। সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্বের যে প্লেসটা, এই ভার্বটাকে দেখতে হবে। দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে, অবজেক্ট অবজেক্টের জায়গায় আছে, সাবজেক্ট হি, অবজেক্ট কার। আমার চেঞ্জিংটা কোথায়? চেঞ্জিংটা কিন্তু ভার্বের এই জায়গাটাতে। ভার্বের এই ফর্মের পরিবর্তন, এই ফর্মের চেঞ্জ, এটা আপনাকে ভালোভাবে নিতে হবে, এটা আপনাকে ভালোভাবে শিখতে হবে, এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। এটা যদি আপনি নিতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন, within very short time you will be able to expert and fluent in English. It is the most important things, it is the most turning point of developing your English language, so you have to do it carefully. So এই 9টা টেন্স শেষ। আমার টোটাল টেন্স হচ্ছে 12টা, আর যে 3টা আছে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস, চলমান, বাট সেটাকে পারফেক্ট কন্টিনিউয়াস বলি। অর্থাৎ পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম মেনশন করা হয়, কোনো একটা কাজ অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচারটা এরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের 4 নাম্বার ফর্ম বা ভার্ব অনের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর, এখানে এই প্রিপোজিশনটার ব্যবহার হয়, প্লাস এক্সটেনশন। এই সিন্স অর্থাৎ যদি থেকে বোঝায়, পয়েন্ট অফ টাইম বোঝায়, তাহলে সিন্স বসে। যদি ধরে বোঝায় অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝায়, তাহলে ফর বসে। এটা হচ্ছে অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ অতীতে অনেক দিন ধরে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল বা উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ ভবিষ্যতে কোন একটা কাজ লং টাইম ধরে, দীর্ঘ সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে বলা হয়। এবং এই প্রত্যেকটা স্ট্রাকচারে সিন্স বা ফর বসে। অর্থাৎ যদি থেকে বোঝায় পয়েন্ট অফ টাইম, তাহলে সিন্স বসবে। যদি ধরে বোঝায় পিরিয়ড অফ টাইম, তাহলে ফর বসবে। যেমন আমি যদি বলি সে 2019 সাল থেকে ইংরেজি শিখতেছে, তাহলে এখানে ইংলিশটা কি হবে? হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ। অর্থাৎ অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত সে শিখে যাচ্ছে, সে এখনো শিখতে পারেনি, তো সে চেষ্টা করে যাচ্ছে, শিখেই যাচ্ছে। সো হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ সিন্স 2000, সিন্স 2019। যদি এরকম সময়ের শুরু থেকে পয়েন্ট অফ টাইম বোঝায়, তাহলে সিন্স বসে। যদি আপনি বলেন যে সে 5 বছর ধরে ইংরেজি শিখতেছে, তাহলে আর সিন্স বসানো যাবে না, আপনি বসাবেন ফর 5 ইয়ার্স। তাহলে বিষয়টা কি? সিন্স বা ফর এর ব্যবহারটা বুঝতে হবে। যদি থেকে বোঝায়, পয়েন্ট অফ টাইম যদি বোঝায়, তাহলে সিন্স বসবে। যদি ধরে বোঝায় অর্থাৎ পিরিয়ড অফ টাইম যদি বোঝায়, তাহলে ফর বসবে। পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স, পিরিয়ড অফ টাইম বোঝালে ফর। এবার আমি যদি বলি সে 5 বছর ধরে ইংরেজি শিখছিল, মনে করেন আমি আপনাকে বলছি আপনি কি এখন ইংরেজি পারেন, ইংরেজি কমপ্লিট আপনার? আপনি বলছেন যে হ্যাঁ, আমি এখন ইংরেজিতে কথা বলতে পারি, আমি কিন্তু 5 বছর ধরে শিখতেছিলাম এই ভাষাটা। অর্থাৎ অনেক দিন ধরে শেখা হয়ে গেছে, কাজটা শেষ, বাট অনেক দিন ধরে সেটা করেছেন, অনেক দিন সেটা চলছিল। তো এইটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ এই হ্যাজের জায়গায় আপনি যদি বলেন হি হ্যাড বিন লার্নিং ইংলিশ সিন্স 2019 বা ফর 5 ইয়ার্স, বা আমি যদি বলি সে ইংরেজি শিখতে থাকবে, হি উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স, ফর 10 ইয়ার্স, ফর 11 ইয়ার্স, 12 ইয়ার্স, ফর অন ডিকেড, যা বলেন না কেন। সো পিরিয়ড অফ
টাইম বোঝালে ফর ফর বসবে, অর্থাৎ যদি ধরে বোঝায় সময় যাবত ধরে। আর পয়েন্ট অফ টাইম যদি বোঝায় অর্থাৎ সময়ের শুরু থেকে থেকে যদি বোঝায় তাহলে সিন্স বসবে। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরেও পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্সের ভিতরেও পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, এই টেন্সগুলোর ব্যবহার রিটেন ইংলিশ বা স্পোকেন ইংলিশে হয় না। হ্যাঁ, আমাদের মেইনলি তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস, প্রেজেন্টের পারফেক্ট এবং প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস, এই 8টা টেন্স জানলেই হয়। ইভেন 6টা জানলেও হয়। এই পারফেক্ট কন্টিনিউয়াস এটারও এরকম ভাবে লাগে না, বাট মাঝে মাঝে প্রয়োজন হয়, তো আমাদের শিখে রাখতে হবে। এখন দেখেন এই যে টেন্সের স্ট্রাকচার গুলোকে মেনটেন করে আমি যে সেন্টেন্স গুলো এখানে লিখলাম বা তৈরি করলাম, সাবজেক্ট হি, অবজেক্ট এ, কার, আমার কথার পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য, সময়ের পরিবর্তনের জন্য আমাকে ভার্বটাকে পরিবর্তন করতে হয়। এইগুলো কেন করতেছি? আমি যখন ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে যাব, আমি যখন ইংলিশে কথা বলতে যাব, এই কথা বলতে গেলে বা স্পিকিং করতে গেলে আমাদের বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে এক একটা কথাকে মেনশন করতে হবে বা এক একটা কথাকে বলতে হবে। সেটার জন্যই কিন্তু আমাদের ইংলিশে যখন আমি সেটা বলবো, আমার মেইনলি এই ভার্বের ফর্মের জায়গাটাকে পরিবর্তন করতে হবে। সেইটাই কিন্তু আমরা পারি না বলেই স্পিকিং এ এক্সপার্ট না, কথা বলতে পারি না। তো এটা দেখতে হবে। এখন শুধু এইভাবে সেন্টেন্স তৈরি করলে হবে না, আমাদের একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা শিখতে হবে, পরিবর্তন করতে হবে, ভাঙতে হবে। তাহলেই আপনি দ্রুত এক্সপার্ট হতে পারবেন। অর্থাৎ কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্ট্রোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয়, কিভাবে ডাবল বেস ওয়ার্ড অ্যাড করে ইনফরমেটিভ কোশ্চেন তৈরি করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের করতে হবে। টেন্স কিন্তু আমাদের এখানেই শেষ না, আমি আরো ক্লাস নিব, নেক্সট ক্লাসও এই বিষয়গুলোর উপরেই করাবো। মানে এগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই টেন্স শিখে আসছেন এর আগেও, বিভিন্ন জায়গা থেকে শেখেন, জানেন, বোঝেন। বাট আমি যে ক্লাসগুলো নেই, আমি যেভাবে আলোচনা করি, আপনারা প্রত্যেকটা ক্লাসে নতুন অনেক কিছু শিখতে পারবেন এবং সেটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি ফ্রুটফুল হবে, অনেক বেশি ভালো লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা এখানে অনেকেই আছেন না যারা টেন্স জানেন, আগে থেকে স্ট্রাকচার চেনেন বা শিখছেন, পড়ছেন, তারপরেও এই যে আমি যে ক্লাসটা নিলাম, এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, অনেক নতুন কিছু জানতে পারছেন না, বুঝতে পারছেন না? হ্যাঁ। তো হ্যাঁ, তো এই 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 বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, পাস্ট ইনডিফিনিট টেন্স কি, এদের পার্থক্য কি, এই যে ফিউচার পারফেক্ট টেন্স কি, এই পার্থক্যগুলো আমরা বুঝি না, এই বিষয়গুলোকে ক্লিয়ার করতে পারি না বলেই কিন্তু আমরা কনফিউশন ফেস করি, নিজের ভিতরে দুর্বলতা, আহ, আমরা নিজের ভিতরে দুর্বলতা মনে করি, নিজেকে দুর্বল মনে করি ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, যে আমি জানি তারপরেও হয় না, জেনেও পারি না, শিখেও হয় না। কেন হয় না? না হওয়ার মেইন রিজন হচ্ছে এগুলো। তো এখন দেখেন, যেটা বলছি যে কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে আপনি নেগেটিভ করতে পারেন, ইন্ট্রোগেটিভ করতে পারেন বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে পারেন, এগুলো, একটা মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো যে যে কথাগুলো বা যে বিষয়গুলো আমি বলছিলাম সেটা হচ্ছে নেগেটিভ করব কিভাবে। দেখেন, যে কোনো সেন্টেন্সকে, কথাটা মনে রাখেন, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা থাকে, সেই অক্সিলারি ভার্বের সাথে আপনি যদি নট ইউজ করেন তাহলে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়ে যায়। আর অক্সিলারি ভার্বটাকে আপনি যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। এই কথাটা 3বার বলবো, মনে রাখবেন। যে কোনো বাক্য বা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য সেই বাক্য বা সেন্টেন্সের ভিতরেই থাকে, মেইন সেন্টেন্স যেটা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা, সেটার ভিতরে অক্সিলারি ভার্ব থাকে। এই অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়, এবং অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে একটা সেন্টেন্স বা বাক্য ইন্ট্রোগেটিভ হয়, নট বসালে নেগেটিভ হয়। আর আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই কিন্তু অক্সিলারি ভার্ব আছে।
অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে। দুইটা টেন্সে থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। এখানে সাবজেক্টের পরেই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বের পাস্ট ফর্ম, এইগুলোতে অক্সিলারি ভার্ব থাকে না। বাট মেইন ভার্বের সাথে তো আর নট বসায় নেগেটিভ করা যায় না, এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আমাকে ডু ডাজ ডিড ভার্বের হেল্প নিতে হয়। বাট অন্য সবগুলো টেন্সের স্ট্রাকচারের মেইন সেন্টেন্স বা যেটা বললাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব আছে। তো আমার নিয়ম হচ্ছে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ হবে, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হবে। যেমন এই হি ড্রাইভস এ কার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আপনি ড্রাইভ নট বলতে পারবেন না, ড্রোভ নট বলতে পারবেন না, এটাতেও নেই। কিন্তু এর পরে সবগুলো বাক্যে দেখেন এই উইলটা অক্সিলারি বা হেল্পিং, বোঝার চেষ্টা করেন। এবং এই ড্রাইভটা মেইন ভার্ব, ইজটা অক্সিলারি, ড্রাইভিংটা মেইন ভার্ব, অসটা অক্সিলারি, ড্রাইভিংটা মেইন ভার্ব, উইল বিটা অক্সিলারি, ড্রাইভিংটা মেইন ভার্ব, হ্যাজটা অক্সিলারি, ড্রিভেনটা মেইন ভার্ব, হ্যাডটা অক্সিলারি, ড্রিভেনটা মেইন ভার্ব, উইল হ্যাভ এটা অক্সিলারি, ড্রিভেনটা মেইন ভার্ব। সো প্রতিটা সেন্টেন্সে আমার অক্সিলারি বা হেল্পিং ভার্ব আছে, তারপরে কিন্তু আমার ওই ড্রাইভ ভার্বটা অর্থাৎ মেইন ভার্ব। কিন্তু এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। আমার নিয়ম হচ্ছে যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসানো, এবং অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়। তো আমরা যদি এবার একটু দেখার চেষ্টা করি বা বিষয়গুলোকে একটু নেওয়ার বা বোঝার চেষ্টা করি ভালোভাবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। খুব ভালোভাবে নিতে হবে কিন্তু প্রত্যেকটা বিষয়কে, সবগুলোকেই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, সে একটা গাড়ি চালায়। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। এইটা যদি আপনি নেগেটিভ করতে চান, এখানে আপনার অক্সিলারি ভার্ব নিতে হবে ডু ডাস। এখন প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ এর ব্যবহার করে একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয়, কারণ এখানে আমার মেইন বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তো সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয়, তাহলে তাহলে আমার মূলত ডু এর ব্যবহার হয়। বাট সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজ এর ব্যবহার করতে হয়। ডাজ হচ্ছে ডু এর সাথে ইএস, অর্থাৎ ডু এর থার্ড পার্সন ফর্ম বা V5 ফর্ম হচ্ছে ডাজ। তো যখন আপনি ডাজ ব্যবহার করবেন, তখন এই ড্রাইভের সাথে আর এস থাকবে না, ওটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। হ্যাঁ, মনে করেন এই যে ড্রাইভের যে পাঁচটা ফর্ম না, এই ডু ভার্বের পাঁচটা ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান, ডুইং, এরপর হচ্ছে ডাস। এই হচ্ছে ডু ভার্বের পাঁচটা ফর্ম। সো হি ড্রাইভস এ কার, নেগেটিভ যদি করেন হি ডাজেন্ট, অর্থাৎ ডাজ নট ড্রাইভ। ড্রাইভের সাথে এস হবে না, কারণ পরপর দুটো থার্ড পার্সন ফর্ম বলবে না। ড্রাইভস ও থার্ড পার্সন, ডাজ ও থার্ড পার্সন। ডাজ যখন বসাবেন নেগেটিভ করার জন্য, এই ড্রাইভসটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, অর্থাৎ হি ডাজেন্ট ড্রাইভ এ কার। সে গাড়ি চালায় না, সে কি গাড়ি চালায়? তাহলে কি হবে? ডাজ হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায়? সে কি গাড়ি চালায় না। ডাজেন্ট হি ড্রাইভ এ কার, এই লাস্টের দুইটা হচ্ছে নেগেটিভ। ডাজেন্ট হি, ডি আর আই ভি, ড্রাইভ এ কার। এই লাস্টের দুইটা হচ্ছে নেগেটিভ, সরি ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ দেখেন একটা কথা বলি, আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেন বা প্রশ্নগুলো তৈরি হয়, সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে। মানে ডাজ ই ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায়, ইউ ক্যান সে ইয়েস অর নো। অর্থাৎ ইয়েস বা নো দিয়ে এর উত্তরটা কমপ্লিট করা যায়। আরেকটাকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেন বা ডাবল বেস কোশ্চেন, অর্থাৎ এই অক্সিলারি ভার্বের আগে যদি আপনি আপনার যেটা দরকার, যে সিচুয়েশন অনুযায়ী দরকার, সেইভাবে যদি ডাবল বেস ওয়ার্ড ব্যবহার করেন, তাহলে ডাবল বেস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়, বা ডাবল বেস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা বাক্য তৈরি হবে। অর্থাৎ সে কি গাড়ি চালায়, আপনি যদি এখানে বলেন হোয়ার ডাজ ই ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ ই ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়। হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়। এইভাবে আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা দরকার সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবেন, আপনার ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হবে। হোয়ার ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায় না। হোয়েন ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায় না। তো এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি হয়। এটা আমাদের করতে হবে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড বসালে তখন তো আর ইয়েস নো বলতে পারবে না, আপনাকে ডিটেলস একটা অ্যান্সার দিতে হবে যে সে এই সময় চালায় বা এই জায়গায় গাড়ি চালায় বা এই জন্য গাড়ি চালায়। এরপর দেখেন হি ড্রোভ এ কার, এখানে ডিডের ব্যবহার হয়। দেখেন এই ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, এই
ডু এর পাস্ট ফর্ম ডিড। যখন নেগেটিভ করার জন্য ডিড এর ব্যবহার করছেন, এই ডু মানে আমরা জানি করা, বাট এই নেগেটিভ বা ইন্টারোগেটিভ যখন আমরা করি তখন কিন্তু এদের কোনো মানে থাকে না, জাস্ট ওই নেগেটিভ বা ইন্টারোগেটিভের জন্যই বসে। দ্যার ইজ নো মিনিং। ডু মানে করা, এই ভার্বটা মেইনলি অর্থ দেয় তখন যখন এই ডু ভার্বটা কোনো বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে। এই বিষয়গুলো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আরো ভালোভাবে দেখাবো। তো দেখেন, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালায়। আমি যদি এটা নেগেটিভ করি, ডিড এর ব্যবহার করতে হবে, তাহলে হি ডিডেন্ট। আর ডিড পাস্ট ফর্ম, ড্রোভ পাস্ট ফর্ম, তো দুটো পাস্ট ফর্ম বসবে না, ডিড বসালে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। এটা মনে রাখবেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসে মেইন ভার্ব। আমরা অনেকেই পাস্ট ইনডিফিনিট টেন্স মানে ওয়াজ ওয়ার এর ব্যবহার জানি বা ওয়াজ ওয়ার দিই, বাট না, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। আর নেগেটিভ করলে ডিডের ব্যবহার হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। হি ডিডেন্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালায়নি। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি ডিডেন্ট, বাংলা বুঝবেন, আমাদের মাদার টাং বাংলা, বাংলার সঙ্গে কম্পেয়ার করতে হবে। হি ডিডেন্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল? সে কি গাড়ি চালায়নি? তখন কি হবে? ডিডেন্ট হি ড্রাইভ এ কার, ডিডেন্ট হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায়নি? সে কোথায় গাড়ি চালিয়েছিল? হোয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল? সে কখন গাড়ি চালিয়েছিল? হোয়েন ডিড হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়নি? হোয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার। এটা আপনার যে ডাবল ইউএইচ ওয়ার্ড দরকার সেইভাবে আপনি এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন। এগুলোকে ডিটেলসে আরো দেখাবো নেক্সট ক্লাসে। এরপর দেখেন, হি উইল ড্রাইভ এ কার, তাহলে এই পাস্ট আর প্রেজেন্ট ইনডিফিনিট বাদে বাকি সব জায়গায় অক্সিলারি ভার্ব আছে। নিয়ম কি? অক্সিলারি ভার্বের সাথে নট বসানো, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনা। তাহলে সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাবে না, হি উইল নট। উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা যায়। হি ওন্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে না। সে কি গাড়ি চালাবে? সে কি গাড়ি চালাবে, তাহলে আমার সেন্টেন্সটা কি হবে? সে কি গাড়ি চালাবে? উইল হি ড্রাইভ আ কার, উইল হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালাবে না? won't he drive a car? So in the same way you can use here যে সে কোথায় গাড়ি চালাবে। where will he drive a car, সে কেন গাড়ি চালাবে। how will it why will he drive a car, সে কেন গাড়ি চালাবে না। why won't he drive a car, তাহলে he is driving a car, এখানেও আমার অক্সিলারি আছে। তাহলে কিভাবে করব নেগেটিভ? তাহলে হি, সে গাড়ি চালাচ্ছে, isn't driving a car, সে গাড়ি চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে? তাহলে is he ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না, কি হবে? সে কি গাড়ি চালাচ্ছে না। তাহলে আমার টোটাল মানে সেন্টেন্স বা বাক্যটা হচ্ছে, ইজেন্ট হি ড্রাইভিং এ কার। হ্যাঁ, তাহলে সে কোথায় গাড়ি চালাচ্ছে? হোয়ার ইজ হি ড্রাইভিং আ কার। হ্যাঁ, সে কোথায় গাড়ি চালাচ্ছে? হোয়ার ইজ হি ড্রাইভিং আ কার। তাহলে এইভাবে সবগুলো সেন্টেন্সে আপনারা করতে পারবেন। অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্ট আগে আনলে ইন্টারোগেটিভ। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে, সে গাড়ি চালায়নি। হি হ্যাজ নট ড্রিভেন এ কার, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছে, কি হবে? হ্যাজ হি ড্রিভেন, হ্যাজ ড্রিভেন এ কার, সে কি গাড়ি চালিয়েছে, সে কি গাড়ি চালায়নি। তো এটার ইংলিশ আমাদের কি হবে? সে কি গাড়ি চালায়নি, এটা হচ্ছে যে হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার, হ্যাজেন্ট হি ড্রিভেন আ কার, সে কি গাড়ি চালায়নি, সে কোথায় গাড়ি চালিয়েছে। তাহলে হোয়ার হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কেন গাড়ি চালিয়েছে। হোয়াই হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কখন গাড়ি চালিয়েছে। ওয়েন হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছে। হাউ হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কোথায় গাড়ি চালায়নি। হোয়ার হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার। সো এইভাবে যে কোনো সেন্টেন্সের সঙ্গে নট, যে কোনো সেন্টেন্স বা বাক্যের অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হবে। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে। তার আগে ডাবল ইউএইচ ওয়ার্ড বসালে সিচুয়েশন অনুযায়ী ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হবে। বাট প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মেইন বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এখানে ডু ডাজ ডিড এর ব্যবহার করে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস বসে। কিন্তু যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে মেইন সেন্টেন্সটাতে, যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন ডু ডাজ ডিড ব্যবহার করবেন। যখন ডাজ বা ডিড এর ব্যবহার হয়, ওই মেইন ভার্বটা আর থার্ড পারসন ফর্মে বা বি টু ফর্মে থাকে না। অর্থাৎ ডিড বসালে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে চলে আসবে পাস্ট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকে ডাজ বসাতে হয়, আর ডাজ বসালে মেইন ভার্বের সাথে আর এস বা ইএস থাকবে না, সেটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। অর্থাৎ আমি যদি বলি তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে, কথাটা কিন্তু পাস্ট টেন্সের, বাট আমি এই জায়গাটাতে মূলত কোশ্চেন করছি। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার।
সরি, একটু বোঝার চেষ্টা করেন। কোথায় যেন লিখতেছিলাম, সব দিক কেটে কুটে গেছে কোথায়। আচ্ছা, চলে গেছে, যাই হোক। তো আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে, ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে, ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে। এখন উত্তরটা যদি হয় হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু, গোয়ের পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। আর যদি বলেন যে না আমি বাজারে যাইনি, আই ডিডেন্ট, ডিডেন্ট গো টু মার্কেট ইয়েস্টারডে। অর্থাৎ আপনার ইন্ট্রোগেটিভ বা নেগেটিভে ডিড এর ব্যবহার হবে এবং মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা, সেখানে কিন্তু ভি টু মেইন ভার্বের পাস্ট ফর্ম পড়বে। আমাদের সবগুলো টেন্সের ভিতরে মেইনলি পাস্ট ইনডিফিনিট টেন্সে বারবার ভুল হয়, বারবার ভুল যায়, এজন্য ভালোভাবে আমরা করতে পারি না। তো এগুলো একটু দেখবেন আপনারা। নেক্সট ক্লাসে এই বিষয়গুলোকে আরো ডিটেলসে বোঝাবো, বোঝানোর পর এই টেন্সের উপরে আমরা কোশ্চেন অ্যান্সার পর্ব স্টার্ট করব। অর্থাৎ আপনাদের যার যে কোশ্চেন থাকবে, যে যে প্রবলেম গুলো থাকবে, সেটার উপর সলভিং ক্লাস নিব। এটা আরেকটা ক্লাস নিয়ে টেন্সের। ঠিক আছে, তো এই যে বিষয়টা দেখালাম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। প্রত্যেকে ক্লাসটা দেখবেন, লাস্ট পর্যন্ত ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে রেকর্ড পাঠিয়ে দিব।